আমাদের যে ভূমিভাগ যেটাকে আমরা চোখে দেখি, সেই ভূমিভাগ মানে কিন্তু হচ্ছে একটা অদ্ভুত ব্যালেন্স। এই অদ্ভুত ব্যালেন্সটা পৃথিবী তার অভ্যন্তরীণ শক্তি দিয়ে তৈরি করেছে। আমরা মানুষেরা বিভিন্ন সময় যে কনস্ট্রাকশনগুলোকে করি, সেই ব্যালেন্সটাকে কিন্তু আমরা কখনো ক্যালকুলেট করি না, এবং সেই অনুযায়ী আমরা এক একটা জায়গাতে এক একটা কনস্ট্রাকশন করছি এবং সেখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ লোড সারফেসের মধ্যে চেপে দিচ্ছি, যে কারণের জন্য সারফেস কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলে। এবারে এই যে ভূমিভাগটা আছে কিভাবে, ভূমিভাগের মধ্যে রয়েছে অসংখ্য ফাটল, আমরা সেগুলোকে বলি চ্যুতিরেখা। এই চ্যুতিরেখাগুলোর সংযুক্ত হয়ে পরপর পরপর তার ওপরে আমাদের এই মৃত্তিকার স্তর বা মাটির স্তর। সুতরাং আমরা তো বাইরের থেকে মাটিটাকে দেখছি আর সেই মতো একটা পরিকল্পনা করছি, সেই মতো একটা শহরকে বানাচ্ছি, কিন্তু আমরা মাটির তলাটাকে স্টাডি করলাম না। তাহলে কি হবে? ধরুন আপনি আপনার বাড়ির ছাদের উপরে কয়েকটা ফুলের টব রেখেছেন, বাড়ির ছাদের উপরে সুন্দর করে সাজানো আছে, কিন্তু ছাদটা যার উপরে রয়েছে যে পিলারটা, সেই পিলারটাই নড়বড় করছে। তাহলে যা হবে, এখানে ব্যাপারটা ঠিক তাই। আমার শহরটা বসে আছে ভাসমান কতগুলো প্লেটের ওপরে, সেই প্লেটের তলাটা ফাঁকা, সেই ভূমিভাগের তলাটা ফাঁকা। সেই ফাঁকা জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে বছরের পর বছর আমাদের লক্ষ্য না করার ফলে। অর্থাৎ শহর কলকাতা দীর্ঘদিন ধরে অবহেলিত, লাঞ্ছিত অবস্থা আমরা বলবো। তার কারণটা হচ্ছে শহর কলকাতা নিয়ে বেসিক্যালি কিন্তু কোনো ডেভেলপমেন্ট প্ল্যানিং সেইভাবে হয়নি। শহর কলকাতার মাটির তলা দিয়ে সেডিমেন্ট ধুয়ে বেরিয়ে যাচ্ছে। শহর কলকাতার মাটির তলাতে ইওসিন হিঞ্জ নামক একটা এত বড় চ্যুতি রয়েছে, যে চ্যুতিটা শুধুমাত্র পলিস্তরের চাপে স্টেবল কন্ডিশনে ছিল। তার তলা দিয়ে আমরা হুগলি নদীর তলদেশ দিয়ে একটা মেট্রো রেলকে বানিয়ে দিয়েছি, সেই লেভেলটা অনেকটা লুজ হয়ে গেছে। আবার শুনছি আবার ভাগীরথী হুগলির তলাদেশ দিয়ে ট্রাক চালাবার জন্য রাস্তা তৈরি হবে, ফলে সেই জায়গাটা সারফেস আরও লুজ হবে। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কলকাতার মাটি। আমরা যে হিউজ কনস্ট্রাকশন কলকাতার মাটির উপরে করে ফেলেছি, আপনারা দেখুন তো, কোথাও কোথাও 64 তলা, 42 তলা, এই যে সমস্ত বিল্ডিংগুলো, এগুলো নেওয়ার ক্যাপাসিটি কলকাতার মাটির কিন্তু নেই। কলকাতার মাটি খুব বেশি হলে 10 থেকে 12 তলা বা 15 তলা বিল্ডিংকে হয়তো ক্যারি করতে পারে, কিন্তু সেই জায়গায় আমরা এই বড় বড় বিল্ডিংগুলোকে বানিয়েছি। আমরা প্রচুর ফ্লাইওভার বানিয়েছি, তাতে হিউজ অ্যামাউন্ট অফ লোড চেপে গেছে। কলকাতার মাটির তলা দিয়ে মেট্রো রেল যাচ্ছে। এইগুলোর মধ্যে দেখুন, আমরা যদি আজকে সত্যিকারে বিচার করি যে কলকাতায় কি এগুলো দরকার ছিল না, আমরা বলবো যে অবশ্যই দরকার ছিল, কিন্তু দরকারটাকে পূরণ করার আগে আমাকে অবশ্যই একটা ক্যালকুলেট করা উচিত ছিল যে সারফেস কতটা লোড নিতে পারে, সারফেস কি অবস্থার মধ্যে রয়েছে। সেই জায়গাটাকে যদি প্রপারলি আমরা জাজমেন্ট না করে যা করে ফেলেছি এখন কলকাতায়, ফলে আলটিমেটলি আমাদের বসে বসে ধ্বংসলীলাই দেখতে হবে। তার কারণ হচ্ছে, আমরা বহুদিন ধরে বলছিলাম যে কলকাতার এই ডেভেলপমেন্টের সাথে সাথে কলকাতার সাস্টেনেবিলিটির কোনো সম্পর্ক নেই। কলকাতার মাটির তলা থেকে এখনও যে ভূতল বিল্ডিংগুলো রয়েছে, অধিকাংশ বিল্ডিংয়ে কিন্তু জলের অভাব। তার জন্য তাদেরকে পাম্প করে মাটির তলা থেকে জল তুলে নিচ্ছে তারা। এই যে মাটির থেকে জল উঠে যাচ্ছে, এই ধরনের লুজ অ্যালুভিয়াম মাটি, তাতে যদি জলের অভাব হয় তাহলে মাটি এমনিই দুর্বল হয়ে যাবে, সয়েলের মধ্যে ক্র্যাক ফর্ম করতে শুরু করবে এবং তখন আলটিমেটলি সে ধসে পড়ার চেষ্টা করবে। শহর কলকাতায় আপনারা জানেন, অতীতে প্রচুর পুকুর ছিল, জলাশয় ছিল। সেই সমস্ত পুকুর এবং জলাশয়গুলো দিয়ে প্রচুর জল মাটির মধ্যে প্রবেশ করত। সেই জল বা পুকুরগুলোকে আমরা সমস্ত গ্রাস করে ফেলেছি। আলটিমেটলি সেই ফাঁকা জমিগুলো নেই। সেই ফাঁকা জমিগুলো নেই বলেই এর মধ্যে কিন্তু কোথাও কোনোভাবে জল অনুপ্রবেশ করতে পারছে না, যে কারণের জন্য দেখবেন গ্রীষ্মকালে ওয়াটার লেভেল অনেকটা ফ্ল্যাকচুয়েট করছে। এই যে ফ্ল্যাকচুয়েশন, তার ফলে মাটির স্তর থেকে যেগুলো খুব সূক্ষ্ম পলিরাশি, সেগুলো জলের সঙ্গে ধৌত প্রক্রিয়ায় স্থানান্তরিত হচ্ছে। বর্ষাকালে প্রচুর পরিমাণে জল সে গ্রহণ করছে পার্শ্ববর্তী অঞ্চল থেকে। এই পার্শ্ববর্তী অঞ্চল থেকে জলকে টেনে নিতে গেলে অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে তার প্রবাহ, যে কারণের জন্য মাটির তলাতে যে সূক্ষ্ম পলিরাশিগুলো আছে, সেগুলো জলের সঙ্গে মিশে গিয়ে অনেকটা দই বা ঘোলের মতো হয়ে যাচ্ছে। একে আমরা সায়েন্টিফিক্যালি বলি লিকুইফ্যাকশন হচ্ছে। এই লিকুইফ্যাকশনের ফলে তলাকার মাটি কিন্তু আনস্টেবল হয়ে পড়ল। ফলে আমি সেখানে যতই ভালো ইঞ্জিনিয়ারিং স্কিল অ্যাপ্লাই করি, আমি সেখানে যাই করি না কেন, আমার যে বিল্ডিংটা যে লেভেলে দাঁড়িয়ে আছে তার তলাটা যদি ফাঁপা হয়ে যায়,
আমার যে কনস্ট্রাকশনটা দাঁড়িয়ে আছে তার তলাটা যদি ফাঁপা হয়ে যায়, ফলে ন্যাচারালি সেখানে আলটিমেটলি এই সমস্যাটা আসবে। উন্নতির এত কথা বলছি, উন্নতির পেছনে অবনতিটা যেভাবে হচ্ছে সেটা আমরা নিজেরাও হয়তো একদম। এবং শুধু তাই নয়, আমরা এই যে লোডটাকে ইমব্যালেন্স করলাম, তার ফলে সমস্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেল, ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল সারফেসের। এর ফলে কিন্তু ভূমিকম্পের প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং যে কারণের জন্য আজকে আপনারা দেখবেন যে মোটামুটিভাবে 2013 পরবর্তী সময়ে ভূমিকম্পের প্রবণতা কলকাতায় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এবং আমরা যত বেশি বিল্ডিং বানাচ্ছি তত ভূমিকম্প প্রবণতা হচ্ছে। এবারে দেখুন, তার ফলে তো এটাও বলতে পারি যে কলকাতা তত তাড়াতাড়ি ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে। একেবারে তাই, একেবারে তাই। আমি যেটাকে বলছি ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা তো আমি করব আমার মানুষকে ভালো রাখার জন্যে। আমার উন্নয়নটা কী কাজে লাগবে? মানুষ যাতে ভালো থাকতে পারে। কিন্তু শহরটাই যদি না থাকে তাহলে সেই ডেভেলপমেন্টের কোনো অর্থ নেই। মানুষই যদি না বাঁচে তাহলে সেই ডেভেলপমেন্ট দিয়ে আমি করব কি? বেসিক্যালি কলকাতার যে মাটির তলা, তার গঠনটাও একটু বোঝা দরকার আছে এই সময়। এবারে মাটিটা কেমন? কলকাতার যে মাটি, সেটার বয়স হচ্ছে রাফলি ধরুন 2 থেকে 2,500 বছর। কারণ গঙ্গা নদীর পলি জমে 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 বঙ্গোপসাগরের এইটুকু অঞ্চলের উপরে এই ভূমিভাগটা তৈরি হয়েছে। এটার তলা দিয়ে বললাম রয়েছে ইয়োশিন হিঞ্জ, এটার উত্তর দিকে রয়েছে একটা চ্যুতি রেখা, তার নাম ডাউকি ফল্ট। এটার পশ্চিম দিকে রয়েছে একটা চ্যুতি রেখা, তার নাম বেসিন মার্জিন ফল্ট। এটার মধ্যে দিয়ে অনেকগুলো চ্যুতি রেখা গেছে, তার মধ্যে বাঁকুড়া থ্রাস্ট, তার মধ্যে বাংলাদেশের মধ্যে কতগুলো চ্যুতি রেখা আছে। এই সমস্ত চ্যুতি রেখার ওপরে এই ছোট্ট ভূমিভাগটা, এই কোমল শিলাগঠিত ভূমিভাগটা দাঁড়িয়ে আছে। সুতরাং আমার অনেক বেশি সেন্সিটিভ হচ্ছে এই কলকাতা শহর। এই সেন্সিটিভ এলাকাতে যে কোনো ধরনের পরিকল্পনা নেওয়ার আগে আমাকে অনেক বেশি ভাবা দরকার ছিল। আমরা কি করি জানেন তো? এই যখন একটা বিল্ডিং বানাতে যাই, তার একটা সয়েল টেস্ট করা হয়। এই সয়েল টেস্ট করার সময় একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত টেস্ট করলাম, তারপরে দেখে মনে হলো যে না ঠিক আছে, এর উপরে বাড়ি স্টেবল থাকতে পারে। কিন্তু তার নিচটা যে ফাঁপা হয়ে যাচ্ছে, এটা কখনোই স্টাডি করা হয়নি। এবং স্টাডি করা হয়নি বলে আপনারা যদি গিয়ে খেয়াল করেন দেখবেন ভাগীরথী হুগলি নদী, বাগজোলা খ্যানেল, এই সমস্ত জায়গাগুলোতে কলকাতার মাটির তলদেশটা অনেকটা মাটির সরার মতো। সেই সরাটা দুটো দিকে বেঁকে আছে, একদিকে তার ভাগীরথী হুগলি নদী, আর একদিকে তার বাগজোলা ক্যানেল। এবারে বাগজোলা ক্যানেল এবং ভাগীরথী হুগলি নদী, এগুলোতে প্রত্যেক দিন কয়েক মেট্রিক টন করে পলিরাশি, সূক্ষ্ম পলিরাশি ধৌত প্রক্রিয়ায় আস্তে আস্তে শহরের তলা দিয়ে বেরিয়ে আসছে। আমাদের সবার অজান্তে আমরা কলকাতার উপরে ঘুরে বেড়াচ্ছি, কলকাতার উপরে কাজকর্ম করছি, কলকাতার উপরে বসবাস করছি, কিন্তু আমাদের পায়ের তলা থেকে প্রত্যেক দিন একটু একটু করে মাটি সরে যাচ্ছে। জোয়ারের সময় এই নদীগুলোতে জল আসে, তারা মাটির মধ্যে নিশ্চিন্তে প্রবেশ করে যায়। যখনই ভাটা হয়, তারা মাটির তলা থেকে এই সূক্ষ্ম পলিরাশিগুলোকে টেনে বাইরে বার করে নিয়ে আসে, যে কারণের জন্য আলটিমেটলি কলকাতার তলদেশ ধীরে ধীরে ফাঁপা হয়ে যাচ্ছে। আমরা দ্রুত গতিতে আমাদের মৃত্তিকা স্তরের ভারসাম্যকে হারিয়ে ফেলছি।